আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাঠ্যসূচি থেকে, পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর ভাষণ, ৭১-এর ৭ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিলেন। এটাকে আমি কিভাবে অভ্যুত্থান বলবো? যারা স্লোগান দিয়ে আসলো মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসেই তারা ৩২ নম্বর ভেঙে ফেললো। মব যে সন্ত্রাস হয়েছে, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, আওয়ামী লীগের আমলে তো এত অবনতি ছিল না। শেষ মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে আমেরিকার মুসলেক এবং দাসত্ব প্রমাণ করতে এতই তারা বেপরা হয়ে গেছে যে স্বাধীনতা দিবস পালন করতে হয় বাংলাদেশের পবিত্র সংসদের পাশেই। পারলে এরা সংসদের ভবনের ভিতরে গিয়ে পারলে এরা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করত। এর চেয়ে আর কি অভিশাপ আমাদের জীবনের জন্য আসতে পারে? আমরা একটা টাইটেল নির্ধারণ করেছি বা একটা আজকের বিষয়, যে কারণে জুলাই অভিশপ্ত। আপনাকে তো আর ব্যঙ্গে আমার বলার প্রশ্ন করার কোন যুক্তি আছে বলে আমি আসলে তাইলে ইয়ে হবো আর কি বলে বেকুব হবো আপনাকে যদি আবার প্রশ্ন করি। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আশা করি আমাদের সামনে আবার কমরেড ফিরে আসবেন যদি তার মোবাইলে কোনো সমস্যা না থাকে। যে শিরোনাম দিয়েছেন যে কারণে জুলাই অভিশপ্ত, আমার মনে সরাসরি যদি লিখতেন যে জুলাই অভিশপ্ত এবং দাড়ি, তাহলে আরো সুন্দর হইতো। এই জুলাইটা আমাদের জন্য আসলে অভিশাপ নিয়ে এসেছে। এতে আমাদের প্রিয় কমরেড চলে এসেছেন, আমি তার বক্তব্য শোনার জন্য আসলে এসেছি। আমি শুনবো অনেকদিন পর তার বক্তব্য শুনবো লাইভে। আমি খুব শীঘ্র ২-৩ মিনিটে শেষ করে দিচ্ছি। জুলাইটা আমাদের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি সেটা রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, গণতন্ত্রায়নের জন্য বলেন, আইন শৃঙ্খলার জন্য বলেন, চিকিৎসার জন্য বলেন, শিল্পের জন্য বলেন, কারখানার জন্য বলেন, চাকরির জন্য বলেন, কর্মক্ষেত্রের জন্য বলেন, জুলাই এই মুহূর্তে আসলেই বাংলাদেশের মানুষের জন্য অভিশাপ নিয়ে এসেছে এবং আসলেই অভিশপ্ত প্রমাণ হয়ে গেছে। আপনি দেখলেন সর্বশেষ আমরা যা দেখলাম, শেষ মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে আমেরিকার মুসলেক এবং দাসত্ব প্রমাণ করতে এতই তারা বেপরা হয়ে গেছে যে স্বাধীনতা দিবস পালন করতে হয় বাংলাদেশের পবিত্র সংসদের পাশেই। পারলে এরা সংসদের ভবনের ভিতরে গিয়ে পারলে এরা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করত। এর চেয়ে আর কি অভিশাপ আমাদের জীবনের জন্য আসতে পারে? আমেরিকা বাংলাদেশে তাদের স্বাধীনতা দিবস পালন করতেই পারতো, কোনো স্টেডিয়ামে, কোনো কলেজে বা যে কোনো জায়গায় করতে পারতো। সেখানে আমন্ত্রণ দিত, প্রয়োজন আমাদের কমরেড যারা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, কিন্তু তাদের দাওয়াত দিত যে আজকে আমার মনে করেন আমার সাথে আপনার বিরোধ, আমার মেয়ের বিয়ে, আপনি তো আসবেনি, আপনার বোনের বিয়ে আমি তো যাবো, এটার বদান্যতা, এটা হচ্ছে সৌজন্যতা। কমরেডেরা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, কিন্তু তাদের স্বাধীনতা দিবসের দাওয়াত দিলে অবশ্যই যেতেন। কিন্তু সেটা আমাদের বাংলাদেশের সরকার কেন করবে? বাংলাদেশের চিফ হুইপ গিয়ে সেখানে কেন ভাষণ দিবে? বাংলাদেশের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মুসলেকা সহকারী স্পিকার, তারা কেন সেখানে যাবে? আমরা তো বুঝি না, আমাদের মাথায় এটা ঢুকে না। সুতরাং আমার কাছে আসলেই মনে হচ্ছে আপনি যেটা যে ডট ডট দিয়েছেন, যে কারণে জুলাই অভিশপ্ত ডট ডট, আপনি অর্থাৎ হ্যাঁ না কিছুই বলেন নাই, ঠিক আছে, আপনি বিচারক, এটাই বলবেন, কিন্তু এটা দাঁড়িয়ে দিলেই ভালো হতো যে জুলাই অভিশপ্ত হয়ে গেছে বা অভিশাপ নিয়ে এসেছে বাংলাদেশের জন্য। জি, ধন্যবাদ। জুলাইকে অভ্যুত্থান বলছেন আপনার কমরেড, আপনি কি বলেন জুলাইকে আসলে কেন জুলাই অভিশপ্ত? অভ্যুত্থান হলে তো অভিশপ্ত হওয়ার কথা ছিল, ৯০-এ তো অভ্যুত্থান হয়েছে, ৯০-কে তো আমরা অভিশপ্ত বলি না। আমাদের সকলেরই বাক স্বাধীনতা আছে কমরেড, সেটা অভ্যুত্থান বলতেই পারেন, তার ব্যাপার। আমি এটাকে অভ্যুত্থান মনে করি না। এটাও যদি অভ্যুত্থান হয়, সেটা পাকিস্তানপন্থী জঙ্গিবাদীদের উত্থান হয়েছে। যদি আমার কমরেডদের উত্থান হইতো তাহলে সেটাকে আমি অভ্যুত্থান বলতাম, আমার আপত্তি ছিল না। যেটা কমরেড আমার প্রিয় কমরেড মাঝখানে বলেছেন যে এটা যদি বাম প্রগতিশীলদের হাতে থাকতো, আমি অবশ্যই অভ্যুত্থান বলতাম, ঘটনা যাই ঘটুক। কিন্তু আমি দেখেছি এটা সেই অভ্যুত্থান ঘটেছে, আপনি যেটা শিরোনাম দিয়েছেন, অভিসম্পাত হয়ে এসেছে আমাদের জন্য। আমাদের মুক্তিযুদ্ধকে সরাসরি আঘাত করেছে, আমাদের ৭২-এর সংবিধানকে সরাসরি আঘাত করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছে। তারা প্রকাশ্য বলেছে যে এই ২৪শে জুলাই ঘটেছে কোট আনকোট মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। এটা তাদের যে এখন আমার প্রিয় কমরেড, তিনি, আমি তাকে অন্তত পক্ষে ৩৫ বছর যাবত তাকে রাজনীতি করতেই দেখলাম, আমি তাকে এত বড় জাতীয় বীর হইতে আমি দেখলাম না। উনি কেন আমাদের মহান কমরেড সেলিম ভাইকে আমরা এত বড় নেতা হইতে দেখলাম না? যেভাবে হাদিকে এত বড় নেতা বানানো হলো, আমি তার সেই প্রাইভেট পার্টসের যে শব্দ, সেটা আমি উচ্চারণ করতে চাই না।
কেন এটা কিভাবে হলো, এটা কেন আমি কিভাবে এটা বিপ্লব বলতে পারি, অভ্যুত্থান বলতে পারি? এখানে যদি কমরেড রুবেলকে আমি দেখতাম, কমসে কম আমি চেয়েছিলাম এখানে যদি সিরাজুল ইসলাম চৌধুরীকে দেখতাম, এইখানে যদি আমি রহিন হোসেন প্রিন্সকে দেখতাম এমপি হতে, মন্ত্রী হতে, বা ক্ষমতা দখল করতেও, আমি সেটাকে অভ্যুত্থান করতে রাজি ছিলাম। আমি এটা অভ্যুত্থান বলতে পারি না, কারণ যেখানে জামাতের আমির দাঁড়িয়ে থেকে বলেছে তারা 47-এর চেতনায় বিশ্বাস, তারা এখন বিরোধী দল, আমি কিভাবে বলবো এটা অভ্যুত্থান? অভ্যুত্থান হচ্ছে, যদি এটা অভ্যুত্থান হতো তাহলে বাংলাদেশের অর্থনীতির আমূল পরিবর্তন করতো, বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের সমাজনীতি, রাষ্ট্রনীতির আমূল পরিবর্তন করতো। কিন্তু আমরা তো দেখলাম না। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়ানো হলো। ওকে, শেখ হাসিনা খুব খারাপ, ধরে নিলাম। কমরেড মঈনুদ্দিন খান বাদল, ধরে নিলাম শেখ হাসিনা খুবই মন্দ শাসন করেছেন, ধরে নিলাম, আমি বিতর্কে যাচ্ছি না, ধরেই নিলাম তিনি মন্দ শাসন করেছেন। এখন যারা এসেছে তারা তার চাইতে কি কম মন্দ? কমসে কম 100 গুণ বেশি মন্দ। যদি আপনি মন্দর বাটখারা নিয়ে আসেন তাও পাবেন। আওয়ামী লীগের আমলে তো কোনো দল নিষিদ্ধ ছিল না, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিস্ট হলো? যদি ধরে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তাহলে এখন যারা আছে তারা কি? তারা তো আলট্রা ফ্যাসিস্ট। তো অভ্যুত্থান করে আসলে তো জনগণ না খেয়ে থাকতো না, জনগণের চাকরি যেত না। আমাদের কমরেডরাই তো বলতেছেন, তারাই তো আন্দোলন করতেছেন, চাকরি চলে যাচ্ছে। এবং আমরাও দেখছি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাঠ্যসূচি থেকে, পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর ভাষণ, 71-এর 7ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিলেন। এটাকে আমি কিভাবে অভ্যুত্থান বলবো? এটা তো অভ্যুত্থান বলতে পারি না। আমি চাই এটাকে অভ্যুত্থান বলতে চাই, কিন্তু আমি তো চাইলেও পারবো না। এখন তার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আমাদের কবিবররা আছে, আপনার আছে, আমরা এটা বলতেই পারি যার যার দাবি থেকে। কিন্তু আমার কাছে এটা কোনো অভ্যুত্থান নয়। যদি এটা অভ্যুত্থান হতো তাহলে আপনি অভিশপ্ত শব্দটাই লিখতে সাহস পেতেন না, বা আপনি লিখতেন না, আপনি লিখতে পারতেন না। যারা স্লোগান দিয়ে আসলো মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসেই তারা 32 নম্বর ভেঙে ফেললো। মব যে সন্ত্রাস হয়েছে, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, আওয়ামী লীগের আমলে তো এত অবনতি ছিল না, কোনো সন্দেহ নাই। যেটা আমাদের কবিবর বলেছেন, আওয়ামী লীগের শাসন অপশাসনে বিতর্ক আছে। আমরা দেখেছি কিভাবে বামপন্থীদের ছাত্রলীগ যুবলীগ এসে দৌড়াইতো, আমি নিজে সাক্ষী, এগুলো দেখেছি, আমি অস্বীকার করছি না। কিন্তু তাই বলে কি ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ করেছিল, ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করেছিল, বিএনপি নিষিদ্ধ করেছিল, জামাত নিষিদ্ধ করেছিল? করেনি। কিন্তু আজকে মুক্তিযুদ্ধের একটি পক্ষের দলকে আপনি নিষিদ্ধ করে আপনি যদি বলেন অভ্যুত্থান, কিসের অভ্যুত্থান? আমি তো বুঝে উঠতে পারলাম না। আপনি যদি আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেন, যদি বলেন এটা অভ্যুত্থান হয়েছে, পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন, তাহলে অভ্যুত্থান। যদি বলেন আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার জন্য হয়েছে, অভ্যুত্থান। যদি বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, তাহলে ঠিক আছে, শব্দটা বলতে হবে যেটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যেটা ওই যে সকল সে হাদি জাতীয় নেতা বনে গেছে, সে এখন জাতির পিতা হয়ে গেছে। অবশ্য আমাদের না, কমরেড রুবেলেরও না, কবিবরের তো নয়, আপনারও না, জামাতিদের জাতির পিতা হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন একবার? এই পাকি বীজদের জাতির পিতা বলতে পারেন নাকি? হ্যাঁ, পাকি বীজদেরও জাতির পিতা। আসলে তো জাতির পিতা হয় না, কারণ ওর বয়স তো আমার হাঁটুর সমান। আমাদের রাজনীতির বয়স, ওর বয়স তার চেয়েও কম, ওর বয়স। তো ওই হাদি ওটা হইলো জাতির ভাইয়া বলতে পারা যায়। কি বলেন কমরেড? তাকে জাতির পুত্র বলা যেতে পারে, জাতির জনক বলা যায় না, যদিও তার ওইরকম। এটা আমি বলি না, এটা কি ওই যে শিবির থেকে আসা, কি গণ অধিকার পরিষদ থেকে আসা ভাইয়া, আবার বিএনপি সে রাশেদের কথা বলেছে। এটা আমার কোনো বক্তব্য না। আর এই বিপ্লবের, যেটাকে আপনারা অভ্যুত্থান বলতে চান আমার প্রিয় কমরেড, আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছে, আমরা দেখেছি সরাসরি এই দেশ নিয়ে বলে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কি পারবে না, সেটা কমরেড রুবেল সাহেব বলতে পারেন, আমি বলতে পারি, কই পারবো, আপনি বলতে। বাংলাদেশের যে কোনো নাগরিকের এটা বলার অধিকার আছে যে আমি কমরেড রুবেলকে রাজনীতি করতে দেবো কি দেবো না, দুইটাই বলতে পারে। আমাকে কথা বলতে দেবে কে দেবে না, বাংলাদেশে ঢুকতে দেবে কে দেবে না, আমাকে রাজনীতি, এটা যে কোনো ব্যক্তি বলতে, আমার পক্ষ থাকতে পারে, বিপক্ষ থাকতে পারে। কিন্তু আমাকে কি ভিনদেশি কোনো লোক বলতে পারে? কমরেড রুবেলের সাথে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কেউ যদি বলে কোনো ভিনদেশি মানুষ যে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না, বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, আমি তো বলবো তুমি কে ভাই? কমরেড রুবেল রাজনীতি বাংলাদেশে কমরেডরা করবে কিনা সেটা তো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমি রাজনীতি করবো কিনা সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমি কমরেড রুবেলের বিরোধিতা করতে পারি, কমরেড রুবেল আমার বিরোধিতা করতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু থার্ড পার্টি এসে বলবে অমুককে ফরিদকে রাজনীতি করতে দেওয়া যাবে না, বা কমরেডকে, আমি মেনে নিব না। শেখ হাসিনাই বাংলাদেশে ঢুকবে কি ঢুকবে না এটা আরেকটা দেশ বলবে, এটা তো হয় না। বাংলাদেশের মানুষ যদি মনে করে শেখ হাসিনা ফ্যাসিস্ট, ঢুকতে দেবে না। বাংলাদেশের মানুষ যদি মনে করে তিনি শেখ হাসিনা আর্টিস্ট, তাহলে তাকে আবার স্বাগত জানাবে। সেটা বাংলাদেশের জনগণের ব্যাপার।
অন্য দেশ কেন বলে? আমার আপত্তিটা এখানে। আমার আপত্তিটা এখানে যে বাংলাদেশে অভ্যুত্থান ঘটলে পাকিস্তান সংসদে কেন তাদের জন্য শুভকামনা জানানো হয়? আমার আপত্তিটা সেইখানে। আমরা তো অন্য জায়গায় দেখলাম না। আজকে যে স্বাধীনতা দিবস পালন করা হলো, এটা যদি আমি ভারতের স্বাধীনতা দিবস পালন করি, মেনে নিবে তারা? মেনে নিবে না। তখন আমাকে বলবে আমি ভারতের দালাল। তাও আবার সরকারি ভাবে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যাপারে রুবিন ফারহানা তো চমৎকার বলেছেন যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, আর বিরোধী দল হইল পাকিস্তানের। এই অভ্যুত্থান তাহলে ঠিক আছে। এটা যদি এই অভ্যুত্থান এগুলো, এটা আমার কথা না, কিন্তু এটা আমাদের কারোরই কথা। এটা স্বয়ং বিএনপির সাবেক নেত্রী বর্তমান এমপি বলেছেন। তো এইটাকে আমি অভ্যুত্থান বলতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চাইলেও বলতে পারবো না, পারতেছি না। যারা আমার সংবিধানকে চ্যালেঞ্জ করে, যারা বলেছে আমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, যারা বলেছে এই সংবিধান তারা মানে না, যারা বলেছে যে ৭৫ সালে হয়েছে বাংলাদেশ স্বাধীন, তো এই কথা বলার, এটা যদি অভ্যুত্থান হয় তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই, কারণ আমরা তো এটা মানি না। আমি আবারও বলছি যে কমরেডরা যদি ক্ষমতায় আসতো, আমার এমনকি বিএনপি যদি তার তাকতে ক্ষমতায় আসতো, তাও আমার আপত্তি থাকতো না, সমালোচনা থাকতো, আপত্তি থাকতো না। কারণ গণতান্ত্রিক বিপ্লব করে আসতে পারে। কিন্তু আমরা কাকে দেখলাম? তারেক রহমানের কি বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়? বোঝা যায় না যে উনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মনে হয় শিলং সালাউদ্দিনকে, মনে হয় ব্লেজার খলিলকে, মনে হয় জামাতের আমির হলো প্রধানমন্ত্রী, এরকম মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ। আমার ভাবির ছেলেরা বিএনপি নেতাকে গালি দিতে 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 কমায় পাঠায় দিছে, কেউ কিছু বলতে পারে না। অভ্যুত্থান হয়েছে তাহলে আমার ভাবির পোলাদের জন্য। আর একটু আগে আপনারা জানেন যে আমার ভাবির পোলাদের অনুষ্ঠানে নাকি কে নাকি চকলেট আর কি জর্দার কৌটা ফিক্কা মারছে। সেই সাথে আমল, ওই যে কমরেড কমরেড হাসতেছে এখন, সেই সাথে আমল ফিরে আসছে। বুঝতে পারলাম না, বাংলাদেশ পিছিয়ে যাইতেছে, এখন তো অন্য কিছু আসার কথা। জর্দার কৌটা মার্কে, এটা কি নাটক না সত্য আমরা জানি না। আমার ভাবির ছেলেরা, এটা কেমন বিপ্লব! আমাদের আমাদের সামনে যে কমরেড আছেন, তার পারিবারিক যে অবস্থা, আমি তো তাকে কোনোদিন ১৫০ গাড়ি তো দূরের কথা, আমি তো তাকে কোনো দামি গাড়ি নিয়ে যাইতে দেখি নাই। তা কিন্তু সেই তাদের পরিবার, তার শ্বশুর বাড়ি এবং তার নিজের সক্ষমতা আছে, আমি তো তাকে কোনোদিনই দেখি নাই। কিন্তু আমার ভাবির পোলারা যারা থাকতো শিবিরের মেসে, খাইতো শিবিরের মেসে, ঘুমাইতো শিবিরের মেসে, আমি নিজের চোখে দেখেছি। তারা দেখি, মানে তখন তো আর জানতাম না এরা শিবির, তাই বলতেছি এরা মেসে থেকেছে। তারা এখন ২০,০০০ টাকা দামের জুতা পরে, তারা যারা বললো, যারা এই সকল আন্দোলনের সময় বললো আমাদের বাড়িটা সবচেয়ে গরিব বাড়ি ছিল গ্রামে, আজকে সেই ছেলে বলতেছে তার গ্রামের বাড়ি সবচেয়ে দামি বাড়ি ছিল। তাহলে এটা আমি কিভাবে বিপ্লব বলবো? এটা যদি কমরেড আমার সামনে বলতেন যে আমার বাপের, মানে কমরেড, আমার কমরেডের মতো যদি তাদের অর্থনৈতিক পরিস্থিতি থাকতো, তাহলে তো তারা নিজেদের ব্রিটিশ প্রিন্স ঘোষণা করতো এই ভাবির পোলারা। এদের অবস্থা, একজন দেখেন ৪০০ কোটি টাকা যিনি মেরে দিয়েছেন, সেই দরবেশ আজকে কি বলছে জানেন? সেই দরবেশ ওই তানবীর নাকি খানবীর না, এত মনে হয় যে এই মাত্র চৌথ আসমান থেকে কমরেড, আমার প্রিয় কমরেড, আমার শ্রদ্ধেয়, আমার আদর্শিক গুরু কমরেড জসিমউদ্দিন মন্ডলের ভাষায় বলে যদি একটু, মনে হয় চৌথ আসমান থেকে পড়ে আসলো কেবল এই মাত্র। এত বড় আমার হাঁটুর বয়সী দাড়ি দেখলে মনে হয় যে আমার দাদা দাদা শ্বশুর। ৪০০ কোটি টাকা দুর্নীতি। বাংলাদেশে যারা এই পর্যন্ত ৭১ আগের হিসাব বাদ, ৭১ সাল থেকে, মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কোন কমরেডটা ৪০০ কোটি তো দূরের কথা ৪ কোটি টাকা মারতে পারছে? একটা মাত্র লোকের প্রতি অভিযোগ ছিল যে তিনি ১০ কোটি টাকা পেয়েছে, সে লোক কমরেড, বলে গেলাম ওই যে কি দিলীপ বড়ুয়া। তারপরও তিনি আবার কাকে কেউ স্খলিত কমরেড বলে, তাও অভিযোগ ১০ কোটি টাকা, যে বিএনপি তাকে ১০ কোটি টাকা দিয়েছে, আওয়ামী লীগ তাকে মন্ত্রী বানিয়েছে। এছাড়া কোন কমরেডের ব্যাপারে অভিযোগ আছে তারা কোটি কোটি টাকা মেরেছে? ৪০০ কোটি টাকা তো দরকার। সব কমরেড মিলে এই ৫৫ বছরে ৪ কোটি টাকা পেয়েছে তারা? পায়নি। বরং আমি অনেক কমরেডের চিনি তাদের বাড়ি ঘর জমি জমা বেচতে হয়। যেমন আমার জামালপুরের একজন কমরেড ছিলেন, আমার রুবেল ভাই জানেন, যে কমরেড দৌলতুজ্জামান। সারা জীবন দেখছি তিনি জমি, প্রতি বছর দেখি জমি বেচে, প্রতি বছর পার্টির জন্য জমি বেচে, অথচ চাকরি করে ব্যবসা করে তারপর জমি বেচতে হয়। আর এখন দেখি ভাবির পোলারা শুক্রে শুক্রে ৮ দিন রাজনীতি করে, তাদের ৮ মাস গেস্ট হাউসে কিভাবে থাকে? কোন ব্যক্তি বাংলাদেশের আছে যে ৮ মাস একটা 3 স্টার হোটেলে থাকার সক্ষমতা রাখে? আমার ভাবির পোলা যারা বেকার ছিল, এই আমি বলি না, এটা রাশেদ বলেছে, রাশেদ বলেছে, তারপর গাল ভোলা তারেক বলেছে যে তারা তারেক রহমানের কাছে টাকা নিয়ে এদের ঘর ভাড়া মেজ ভাড়া দিত। আজকে তারা কোটি কোটি টাকার মালিক। এটা আপনি অভ্যুত্থান বলবেন? এই যে ৯০ গণঅভ্যুত্থান হয়েছে, আমি তো তাদের চিনি, অনেকেরই চিনি ব্যক্তিগতভাবে, আমার তাদের পরিচয় আছে।
ওই একজনকে তো কোটিপতি হইতে দেখলাম না। এমনকি বিএনপির যে উপদেষ্টা ছিলেন, এই যে কি আরে ভুলে গেলাম, আরে ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন খালেদা, হাবিবুর রহমান। হাবিবুর রহমান তার বাড়িতে এখনো লিফট নাই যেখানে ভাড়া থাকে। আর আমি শেখপুরে তো ঢাকা শহরে লিফট ছাড়া বাড়িতে থাকি না, তার দুইটা লিফট লাগে, আমার আবার দুইটা লিফট লাগে। তাহলে তার মতো লোকের লিফট নাই সে বাড়িতে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। 20 বছর যাবত একই জায়গায় ভাড়া থাকি, লিফট আলা বাসা নাই তার। তিনি পারলেন না বিএনপির উপদেষ্টা হয়ে? বিএনপি তো কম লুটেরার দল না, তিনি পারলেন না। আর ভাবির পোলার আই সেই দেখেছি হোটেল গেস্ট হাউসে থাকে, টাকা করতে আসে আসমান থেকে পরে, আমরা তো এগুলো জানি। তাই এটা বিপ্লবের মধ্যে এটা বলতে পারেন, যদিও আমার বামপন্থী বন্ধুরা ডলার বিপ্লব বলতে চায় না, কিন্তু দালমে কুচ কালা হায়, একটা কিছু ঘটেছে পর্দার অন্তরালে, সেটা ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে গেছে কালকের দক্ষিণ প্লাজায়। কালকের দক্ষিণ প্লাজা আমাদের পবিত্র দক্ষিণ প্লাজা। জি প্লিজ বলেন। আমি একটু অ্যাড করতে চাই, কমরেডদের কথা যেহেতু বলা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং যে লেবু ভাই, কমরেড লেবু ভাইয়ের ছোট ভাই রেশন ভাইয়ের মুখ থেকে এটা শোনা। মনি সিংহকে রেশন ভাই জিজ্ঞেস করেছিলেন স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত আগে যে পাকিস্তান যদি আপনাকে দেশটা আপনার হাতে দিয়ে যায়, আপনি কি দেশ নেবেন? উনি বললেন যে মনি সিং একেবারে জিহ্বা বের করে এমন একটা কামড় দিয়ে বললেন, কি বলো তুমি, এটা একটু কথা হতে পারে? আমি তো মাত্র একজন কমরেডকে তৈরি করতে পারছি, সে হলো লেবু, আর কাউকে তৈরি করতে পারিনি। এতগুলি প্রদেশ আমি জেলা চালাবো। আনবিলিভেবল। এইরকম নেতারা কিন্তু সামনে আসতে পারেননি। ইয়েস, সেটাই বলতেছি। এটা দুঃখজনক যে আমাদের দেশে এখন সামনে কারা আছে, যারা মৌলবাদী, যারা সামনে হলো পুরো পেয়ারা পাকিস্তানি মৌলবাদী, পিছনে হলো আমার জলপাই রঙের ওয়াকার ভাই, মাঝখানে আমাদের বামপন্থীরা শিলপাটায় ডলাডলি পরিচয় কর্মসারা।